ফেব্রুয়ারি মাসেই কিন্তু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কিন্তু 2025 সালেই হবে ফেব্রুয়ারি মাসে, এবং ভারত এবং পাকিস্তান সেখানে মুখোমুখি হওয়ার কথা লাহোরে, যেটা পাকিস্তানের মাটিতে। কিন্তু শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ নাকি ওখানে হবে না, তার কারণ বিসিসিআই কোনোভাবে অনুমতি দেবে না ভারতকে পাকিস্তানে গিয়ে খেলতে। তার কারণ এমনিতেই পাকিস্তানের সাথে ভারতের ঝামেলা রয়েছে এবং এই জন্য রিস্ক নিয়ে পাঠাতে চায় না, এবং আইসিসির কাছে আবেদন করবে যে যাতে হাইব্রিড মডেলে করা হয়, মানে অন্যান্য দেশ খেলবে পাকিস্তানে ম্যাচ আর ভারত খেলবে পাকিস্তানের বাইরে ম্যাচ, মানে ভারত পাকিস্তান ম্যাচটা ভারত যেখানে চাইবে সেখানেই হবে। সেটা শ্রীলঙ্কা হতে পারে, আরব আমিরাতে হতে পারে, অথবা ভারতেই হতে পারে, বা সেটা যদি না চাই শ্রীলঙ্কায় হতে পারে। বাট কোথায় হবে সেটা জানি না, বাট আবেদন করবে। আবেদন করার পর যদি আবেদন অনুমতি করে, মানে অনুমতি দেয়, ছাড় দেয়, তাহলে একমাত্র হবে, নাহলে হবে না। আর সামনে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজ, সেখানে 3টে ম্যাচ খেলবে ভারত, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে। আর আরেকটা 3টে ম্যাচ খেলবে, সেটা কবে সেটা আমি দেখে বলছি, সেটা দেখে বলতে হবে। আরেকটা খেলবে মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগস্টে খেলবে, আর ফেব্রুয়ারিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এই 6টা ম্যাচ খেলবে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। মানে ভারতের সিনিয়র ক্রিকেটার কতটা কম খেলবে। টেস্টে অনেকগুলো ম্যাচ থাকবে, টেস্ট 7-8টা টেস্ট, টেস্টগুলোতে অনেকগুলো ইনিংস পাবে, সেগুলোতে ভারতীয় প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা এরা খেলবে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে তো ভারতীয় দলে রোহিত শর্মাও থাকবে না, বিরাট কোহলিও থাকবে না, বুমরা, এরা সবাই রেস্ট। এর পরিবর্তে হার্দিক পান্ডা সেখানে অধিনায়ক হতে পারে, অথবা কেএল রাহুল অধিনায়ক হতে পারে। আমার মনে হয় কেএল রাহুলের অধিনায়ক হওয়ার চান্সটা বেশি, তার কারণ এটা ওয়ানডে খেলা। ওয়ানডেতে আমার মনে হয় কেএল রাহুল একটু হলে এগিয়ে থাকবে হার্দিকের থেকে, অধিনায়কের দিক থেকে। তার কারণ এর আগে সাউথ আফ্রিকা সফরে কিন্তু জিতে এসেছিল কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল, এবং সেখানে কিন্তু আউসদীপ সিং খুব ভালো বল করেছিল, ভালো অধিনায়কত্ব করেছিল। হ্যাঁ, ব্যাটিং হয়তো ভালো করতে পারেনি, একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, বাট ক্যাপ্টেন্সিটা ভালো করেছিল। এই জন্য কেএল রাহুলকে অধিনায়ক করা হতে পারে। আর ভারতের কোচ হতে পারে গৌতম গম্ভীর। আর রাহুল দ্রাবিড় তো ভারতের কোচ ছিল, ভারতের কোচ থেকে এখন সে সরে গিয়েছে, এখন গৌতম গম্ভীরের জায়গায় চলে যাবে, মানে কলকাতার মেন্টর হিসেবে হয়তো যোগ দিতে পারে রাহুল দ্রাবিড়, যদি সে চায়। এবার শেষ পর্যন্ত সে চায় নাকি দেখতে হবে, এগুলো সূত্র মারফত খেলার খবর জানা যাচ্ছে। আর ভারত পাকিস্তান ম্যাচ তো বললো, আর যে কটা ম্যাচ সব হবে পাকিস্তানে, শুধু ভারতেরটাই হবে অন্য জায়গায়, যেহেতু ওইখানে রিস্ক নিতে চায় না ভারত, ওই জন্য এটা জানা গেল। আর ভারত 19শে সেপ্টেম্বর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 10টি টেস্ট ম্যাচ খেলবে, 2টো বাংলাদেশের বিপক্ষে, 3টে নিউজিল্যান্ডের বিপক্ষে, 5টা অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2টো যে বাংলাদেশের বিপক্ষে খেলবে সেটা ভারতের মাটিতে, 3টে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেটা ভারতের মাটিতে, 5টা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, সেটা বর্ডার গাভাস্কার ট্রফি, সেটা পুজোর সময় হবে অক্টোবর নভেম্বর মাসে। সেগুলো সব ম্যাচগুলো হতে চলেছে কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে হবে। এই ম্যাচটা ইন্টারেস্টিং হতে চলেছে। 5টাই হয়তো ভারত জিতে যাবে, 5টা জিতে যাবে, 5টা জেতা খুব গুরুত্বপূর্ণ। আর 5টার মধ্যে যদি 3টে জিততে পারলে ভারত ফাইনালের জন্য এগিয়ে থাকবে, নাহলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কিন্তু চাপ হয়ে যাবে। এমনিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 2বার উঠেছে ভারত, একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে, একবার কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। এইবার উঠতে চাইবে, এবার যদি উঠতে না পারে সেটা আলাদা বিষয়, উঠলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে, তার কারণ একবার অন্তত চ্যাম্পিয়ন হতেই হবে, সেরকমভাবেই খেলতে হবে। এবার যদি চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে কিন্তু ট্রল হবে, তার কারণ বারবার হার মানা যায় না, একবার হার মানা যায়, বারবার হার কিন্তু মানা যায় না, এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য এখন দেখা যাক কী হয়। আর ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু প্রত্যেকে 5 কোটি টাকা করে পেয়েছে। 15 জনের যে স্কোয়াড ছিল, স্কোয়াডের বাইরে যে রিজার্ভ প্লেয়ার ছিল 3 জন, তারা 1 কোটি টাকা করে পেয়েছে। মানে যারা আর কি একটা ম্যাচও খেলেনি, রিঙ্কু সিং একটা ম্যাচ খেলেনি, গিল একটা ম্যাচ খেলেনি, আবেশ খান একটা ম্যাচ খেলেনি, যেহেতু ভারত চ্যাম্পিয়ন হয়েছে এই জন্য তারা ফাউ 1 কোটি টাকা করে পেয়ে যাবে, 1 কোটি টাকা করে পেয়ে যাবে। ফাউ ঠিক না, তারা ব্যাটিং প্র্যাকটিস করেছিল, বাট তাদের খেলতে লাগেনি, ভারত জিতে, সেটাই বড় কথা। আর গ্রাউন্ডসম্যানরা, যারা মেন গ্রাউন্ডসম্যান, তারা পাবে 2.5 কোটি টাকা পেন্ট, তারপর যারা কোচও পাবে 5 কোটি টাকা, আর যারা মেন যারা স্টাফ, কেউ পাবে 2 কোটি, কেউ পাবে 2.5 কোটি, কেউ পাবে 1 কোটি, কেউ পাবে 1.5 কোটি, সব ভাগ করে দেওয়া হবে। 125 কোটি টাকার মধ্যে থেকে ভাগ করে দেওয়া হবে, যেটা বিসিসিআই দিচ্ছে জয় শাহ, সেইটা। আর জয় শাহ শোনা যাচ্ছে যে আইসিসির কোনো পদে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সে ভাইস প্রেসিডেন্ট থাকতে পারবে না 3 বছরের জন্য, তারপরে সে আবার হতে পারবে। আর ভারতের
বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোচের জন্য আবেদন করবে অনেকেই। এবার তার মধ্যে থেকে বেছে নেওয়া হবে। আর অজিত আগারকার কিন্তু টিম নির্বাচক থাকছে না, তার কারণ পছন্দ না, গৌতম গম্ভীরের পছন্দ না। গৌতম গম্ভীর কিন্তু নিজের মতো করে দল চালাবে। এবার কী হবে, অনেক বড় মাপের প্লেয়ার বাদ যাবে, আবার হয়তো কিছু প্লেয়ার, নতুন প্লেয়ার সুযোগ পাবে। এবার তার পছন্দ মতো প্লেয়ার সুযোগ পাবে, সে তার উপর ভরসা রাখা উচিত বলে আমার মনে হয়। সে তার উপর ভরসা রাখলে সে কখনোই হতাশ করবে না। কেকেআরে যখন করেছে, কেকেআরেও হতাশ করেনি, এখানেও হতাশ করবে বলে মনে হয় না আমার। ভালো কিছুই করবে, তো দেখা যাক এখন করতে পারে নাকি। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। একটা খবর শোনা যাচ্ছে, শ্রেয়াস আয়ার নাকি সামনে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার ফিরতে চলেছে। ওয়ানডে সিরিজে সে কিন্তু বরাবরই ভালো পারফরমেন্স করে, ওয়ানডেতে ভালোই পারফরমেন্স করে শ্রেয়াস আয়ার। 4 নম্বরে মিডিল অর্ডারের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার। সে হয়তো টি20তে সুযোগ পায় না, বাট ওয়ানডেতে কিন্তু সুযোগ পাবে। টেস্টেও সুযোগ পেত, বাট টেস্টে সেইভাবে কাজে লাগাতে পারেনি সুযোগটাকে। এবার পরে যদি সুযোগটাকে আবার কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে আবার টেস্টেও কিন্তু সুযোগ পাবে শ্রেয়াস আয়ার। সে নিশ্চয়ই চাইবে যাতে ভারতীয় দলে সুযোগ পায়, আর ওয়ানডেতে সে কিন্তু সুযোগ পাবে। ওয়ানডেতে মানে গৌতম গম্ভীর আর শ্রেয়াস আয়ার, এদের বন্ডিং কিন্তু ভালো, এরা কিন্তু খেলবে। একজন মেন্টর, দুজনই কেকেআরের ছিল, একজন মেন্টর, একজন ক্রিকেটার। আর কেকেআরের ক্যাপ্টেন তো পরের বছর শ্রেয়াস আয়ারই থাকবে, যদি একমাত্র চোটের জন্য ছিটকে যায়, যদি না খেলে সেক্ষেত্রে অন্য কেউ অধিনায়ক হতে পারে। সেক্ষেত্রে হয়তো নীতিশ রানা, নীতিশ রানা হয়তো কলকাতার অধিনায়ক হতে পারে। আর রোহিত শর্মা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অব দি টেস্ট এবং টি20তে ক্যাপ্টেন থাকবে, টেস্ট এবং সব ফরম্যাটেই। মানে টি20তে তো সে অবসর নিয়ে নিয়েছে, ওয়ানডে টেস্টে দুটো ফরম্যাটে। আর টি20তে অধিনায়ক হার্দিক পান্ডা, ঠিক আছে। ওয়ানডেতে রোহিতের অনুপস্থিতিতে আমার মনে হয় কেএল রাহুল অধিনায়ক হলে ঠিক হবে। হার্দিক পান্ডাকে যদি করতেই হয়, টি20তে অধিনায়ক করা উচিত। ওয়ানডেতে অধিনায়ক করে আদৌ ভালো করতে পারবে নাকি আমার মনে হয় না। প্রত্যেকে কেএল রাহুল ওয়ানডেতে পারফেক্ট হতে পারে। আর টেস্টের ব্যাপারটা দেখবে, কেএল রাহুলকেও করতে পারে। কেএল রাহুল যদি থাকে টিমে, তাহলে কেএল রাহুলকেও করতে পারে, অথবা অন্য কাউকে করতে পারে। তবে বিরাট কোহলি যেভাবে টেস্টে ক্যাপ্টেন্সি করতো, রোহিত হোক অথবা কেএল রাহুল হোক অথবা বুমরা হোক, সেই লেভেলের ক্যাপ্টেন্সি করতে পারবে না। বিরাট কোহলি টেস্টে সেরা ক্যাপ্টেন ছিল, আগ্রাসী মেজাজে। মানে বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল, কোনো সময় টেস্ট ম্যাচটা বোরিং মনে হতো না, মানে সবসময় অ্যাটাকিং ব্যাপার থাকতো। এবার কোনো ম্যাচে হেরে যেত, সেটা বোরিং লাগতো যে ভারত হেরে গেল। জেতা ম্যাচ, অনেক ম্যাচ হেরেছে ভালো ব্যাটিং করতে না পারার জন্য। বিদেশের মাটিতে ভারত ব্যাটিং ভালো করতে পারেনি, বোলারদের জন্য ম্যাচ জিতেছে। শামি, বুমরা এদের জন্য ম্যাচ জিতেছে গত কয়েক বছরে, এটাই আমরা দেখতে পেয়েছি। বোলিং ভালো করার জন্য, ব্যাটিংয়ে হয়তো কেউ ভালো করে দিয়েছে, যেমন শুভমান গিল একটা দুটো ইনিংস ভালো খেলেছে, ঋষভ পান্ত খেলেছে একটা দুটো ইনিংস, রোহিতও একটা দুটো ইনিংসে ভালো খেলেছে, লর্ডসের মাটিতে সেঞ্চুরি করেছে, বিরাট কোহলি একটা দুটো, চেতেশ্বর পূজারা ভালো খেলেছে এরকম। আর চেতেশ্বর পূজারাকে ফেরাতেও পারে গৌতম গম্ভীর, তার কারণ ওরকম ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার তুলে নিয়ে আসবে। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে তাদের কিন্তু টেস্ট ক্রিকেটে সুযোগ দেবে, এগুলো কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর গৌতম গম্ভীরের কোচিং হবে কিন্তু আলাদা রকম, ওই সবার সাথে মিল থাকবে না। আর ব্যাটসম্যানদের দ্বারা করা সর্বনিম্ন 500 রানের ওপর 2024 সালে টি20তে সর্বোচ্চ স্ট্রাইক রেট 202, অভিষেক শর্মা 584 রান, আর 760 রান, 199 স্ট্রাইক রেট রাসেল, 194 স্ট্রাইক রেট জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, 530 রান, ট্র্যাভিস হেড 957 রান, 176 স্ট্রাইক রেট, 172 স্ট্রাইক রেট হলো ফিলিপ সল্ট, 853 রান। মানে অভিষেক শর্মা সবার আগে রয়েছে। অভিষেক শর্মার একটাই সমস্যা, অভিষেক শর্মা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে না। পরিস্থিতি অনুযায়ী যদি খেলতে পারে তাহলে একদম পারফেক্ট অভিষেক শর্মা। যতদিন না সে পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারবে, ততদিন এরকমই হতে থাকবে। মানে স্ট্রাইক রেট একটু পরিস্থিতি অনুযায়ী ধরে খেলা উচিত, মাঝে মাঝে ধরে খেলতে হবে, মাঝে মাঝে মেরে খেলতে হবে, তাহলেই তো ভালো হবে, তাহলেই তো প্লেয়ার। এটা তুমি যখন ওপেন করতে নামছো, কোনো সময় স্লো ব্যাটিং করতে হবে, কোনো সময় মেরে ব্যাটিং করতে হবে, কোনো সময় প্রথমে শুরুটা ভালো করতে হবে, পরে একটু স্লো খেলতে হবে, উইকেট পড়ে গেলে। আবার হয়তো প্রথমের দিকে উইকেট পড়লে একটু স্লো খেলে রানটা তুলে নিতে হবে, একটু রান নিয়ে পরে মেরে পুষিয়ে নিতে হবে। এইগুলো তো খেলার ধরন, তো এইগুলো হলো পরিস্থিতি অনুযায়ী খেলা। যেসব প্লেয়ার পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে তারাই কিন্তু ভালো খেলে, যারা পরিস্থিতি অনুযায়ী খেলে না তারা কিন্তু খেলতে সমস্যা হয়। গৌতম গম্ভীর যে ভারতের কোচ হচ্ছে, এটাই আর কি শোনা যাচ্ছে। ভারতের কোচ নাকি গৌতম গম্ভীর হতে চলেছে, এটা তো আগেই বলেছি। এবং তার সাথে এখন আর্থিক ব্যাপার নিয়ে একটু আলোচনা চলছে, তারপরে বিসিসিআই কিন্তু সিদ্ধান্ত নেবে এবং ঘোষণা করে দেবে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অলরেডি। গৌতম গম্ভীর যা যা বলেছে সব কিছু মেনে নিয়েছে। এখন গৌতম গম্ভীর ভারতের পরবর্তী কোচ হতে চলেছে, এটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত। এবার আজকে কিন্তু জিম্বাবুয়ের সাথে সিরিজ রয়েছে, আজকে বিকালে বোধহয় রয়েছে, বিকেল 4:30 থেকে ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে সিরিজ। সেখানে সঞ্জু স্যামসনের সুযোগ পায় নাকি সেটা দেখতে হবে। এখন তো প্রায় সকাল 7:10-15 বাজে, সম্ভবত সকাল 7:10-15 বাজে। এবার বিকাল 4:30 খেলা,
খেলা হয়তো প্রথমে দেখে মজা আসে না, সত্যি কথা বলতে ঘুম পায়। জিম্বাবুয়ে সিরিজ দেখলে আমার ঘুম পায়, কীরকম যেন অতটা ভাল লাগছে না, জমছে না। এটা জমলে যেরকম খেলাটা দেখে মজা আসে না, ততটা না জমছে না, এটাই হয়ে যাচ্ছে সমস্যা। আর জিম্বাবুয়ে যদি বেশি রান তুললো সেটা চেস করে ফেললো ভারত, বা ভারত একটা বেশি রান তুললো সেটা জিম্বাবুয়ে চেস করে ফেললো খুব বড় রান, সেরকম ম্যাচ দেখে মজা আসবে। খারাপ লাগবে, ভারত হেরে যাবে, বাট ওগুলো হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, বা দুটো দলের মধ্যে সুপার ওভারে খেলা গেলে এরকম ম্যাচগুলো হলে ভালো হয়। আজকে সুপার ওভার হবে নাকি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। লাস্ট কবে সুপার ওভার ম্যাচ দেখেছি আমার মনে পড়ছে, আফগানিস্তানের বিপক্ষে ডবল সুপার ওভারের ম্যাচ দেখেছিলাম, তারপরে সুপার ওভারের ম্যাচ দেখিনি, তারপর IPL দেখেছি, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট ওটাই মনে হয় শেষ সুপার ওভার ছিল, লাস্ট দুটো সুপার ওভার, মানে অবিশ্বাস্য। ওরকম ম্যাচ দেখে মজা আসে। ওখানে দুটো ম্যাচ দুটো সুপার ওভারে যেতেও না, একটাই সুপার ওভারে খেলা শেষ হয়ে যেত, ওখানে একটা ভুল ডিসিশন নিয়েছিল, এই জন্য কিন্তু দুটো সুপার ওভারে খেলাটা গেছিলো। দুটো সুপার ওভারে খেলাটা গেছিলো বলেই মজাটা হয়েছিল। যদি দুটো সুপার ওভারে খেলা না যেত তাহলে কিন্তু মজাটা হতো না। সে যাই হোক, ভারত জিতুক এইটুকুই বলবো। জিম্বাবুয়ে সিরিজটা যদি হারে, এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না, তবে লজ্জার বিষয় হবেও না। ভালো খেলবে ভারত, দেখা যাক কী হয়। অ্যান্দ্রে রাসেল, অভিষেক শর্মা, এরা সকলে শুধু মেরে খেলতে চায়, প্রচণ্ড মেরে খেলে। আর 6 জুলাই কিন্তু ঘোষণা করে দিয়েছে সামনে যে 2024 সালে এশিয়া কাপ রয়েছে, ওমেন T20 এশিয়া কাপ, সেখানে ভারতের মহিলা দলেরটা বলি, হারমনপ্রীত কৌর ক্যাপ্টেন, স্মৃতি মন্দানা ভাইস ক্যাপ্টেন, তারপর শেফালি বর্মা, জেমিমা রড্রিগেজ, হেমলতা শ্বেতা শেরাওয়াত, তারপর রিচা ঘোষ, উমা ছেত্রী, দুজন উইকেট কিপার, বোলার রেণুকা সিং ঠাকুর, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা প্যাটেল, মেঘনা সিং, সাইকা ইসাক খুব ভালো বোলার, রান কম দেয়, ইকোনমিক্যাল বোলিং করে। একটা বোলারের বৈশিষ্ট্য থাকে না, কোনো বোলার উইকেট টেকিং বোলার, কোনোটা রান কম দেয় এরকম বোলার। আর তানুজা কানোয়ার অলরাউন্ডার, দীপ্তি শর্মা, পূজা ভাস্কর, অরুন্ধতী রেড্ডি, সঞ্জনা সঞ্জীবান, অরুন্ধতী রেড্ডি ফালতু, দীপ্তি শর্মা, পূজা ভাস্কর, এরা তাও চেষ্টা করে। দীপ্তি শর্মার অতটা ব্যাটিং ভালো পারে না, বোলিংও খারাপ করে না, বাট ব্যাটিংটা চেষ্টা করে, সে চালানোর চেষ্টা করে, মারার চেষ্টা করে। এবার মারতে না পারলে কি করবে, সে চেষ্টা তো করছে, চেষ্টা করলে তাও মানা যায় না, চেষ্টা করে তারপর খেলতে পারেনি। কিন্তু চেষ্টা যদি নাই করে তার আগেই আউট হয়ে যায় তাহলে সমস্যা। দীপ্তি শর্মা অনেক ক্ষেত্রে রান করে দিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে, আবার ম্যাচও হারিয়েছে। পূজা ভাস্কর ভালো ব্যাটিংটা করতে পারে, বোলিংয়ের ক্ষেত্রেও মাঝে মাঝে বল সুইং করায়, রিভার্স সুইং করায় বেশ ভালো। আর ওদিকে জিমি অ্যান্ডারসন, ইংল্যান্ডের যে টেস্টে প্রচুর ম্যাচ খেলেছে, যে গোট যাকে বলা হয়, মানে লেজেন্ড ক্রিকেটার টেস্টে, সে কিন্তু অবসর নিতে চলেছে। এর মধ্যে কবে টেস্ট ম্যাচ খেলে যেন অবসর নিয়ে নেবে। জিমি অ্যান্ডারসন আমার একজন পছন্দের বোলার, সুইং বোলার, যা সুইং করায় জিমি অ্যান্ডারসন, মানে সুইংয়ের দিক থেকে সেরা। স্টুয়ার্ট ব্রড আর জিমি অ্যান্ডারসন যদি অনেক রান, মানে অনেক উইকেট দিয়েছে, যেমন অশ্বিন আর জাদেজা জুটি, যেরকম ভারতের যেরকম স্পিনার জুটি, এরকম থাকে না জুটি একটা, সেরকম আর কি, মানে অসাধারণ যা সেরা। ভালো না হলে তাদেরকে প্রশংসা করে। ক্রিকেটের কোচ ইরফান পাঠান হলে ভালো হতো, ইরফান পাঠানকে করবে না, তার কারণ ইরফান পাঠান এর আগে কখনো কোচিং করেনি, মেন্টরিং করেনি, এর জন্য তাকে কী হিসেবে মেন্টরিং করবে, সে আদৌ ভালো কি পারবে না। রাহুল দ্রাবিড় করেছে, এই জন্য রাহুল দ্রাবিড়কে কলকাতা মেন্টর হিসেবে চাইছে, যার অভিজ্ঞতা রয়েছে, গৌতম গম্ভীরকে যেমন করেছিল। তারপর ঘরোয়া ক্রিকেট থেকে যে প্লেয়ার যে তুলে আনতে হয়, ওগুলো তো অভিষেক তোলে। তারপর কী যেন, যাকে দ্রোণাচার্য বলা হয় ঘরোয়া ক্রিকেটের, চন্দ্রকান্ত পণ্ডিত, সে রয়েছে। এবার এমন একজনকে লাগবে, মানে গৌতম গম্ভীরের মস্তিষ্ক, সেটা কি রাহুল দ্রাবিড় পারবে? পারতেও পারে, এবার সেটা দেখতে হবে। গৌতম গম্ভীরের মতো অতটা ভালো পারে নাকি রাহুল দ্রাবিড়। তবে রাহুল দ্রাবিড় চেয়েছে IPL-এ কোচিং করতে, এবার কোচিং না মেন্টর হতে, এবার সেটা কলকাতারটা হয় নাকি ঠিক নেই, কলকাতার সাথে কথা চলছে, কলকাতারটা হতেও পারে। মানে কলকাতার ভারতের মধ্যে পরিবর্তন হলো, কলকাতার যে মেন্টর ছিল সে হলো ভারতের কোচ, আবার ভারতের কোচ হলো কলকাতার মেন্টর, মানে ও উল্টে গেল। অনেকে চাইছে সেটা, আবার অনেকে ইয়ন মর্গানকেও চাইছে। তবে ইয়ন মর্গানকে আমার মনে হয় করলে কি হবে, মানে সে একজন বিদেশি কোচ হয়ে কি পারবে, অতটা ভরসা করতে পারছে না, ওর থেকে ইরফান পাঠান বেশ। তারপর ইয়ন মর্গান যদি কেউ না পায় তখন ইয়ন মর্গান হতো। ইয়ন মর্গানের সাথে আমার মনে হয় জমবে না ওই চন্দ্রকান্ত পণ্ডিত, তবে খুব ভালোবাসে KKR-কে ইয়ন মর্গান, এরা ঠিকই ভালোবাসে। সে যখন ক্যাপ্টেন্সিটাও করেছে ভালো, তার নেতৃত্বে কিন্তু আমরা 2021 IPL-এর ফাইনালে গেছিলাম, তার ভাগ্যটা ভালো, সেজন্যই যেতে পেরেছিলাম। ওইবার তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারতাম, ওই মিডিল অর্ডারের ব্যর্থতার জন্য আমরা ফাইনাল ম্যাচ হেরে গেলাম। সে দশমীর দিন কলকাতা হেরে গিয়েছিল, খুব খারাপ লেগেছিল, ঠিক ততটাই আনন্দ লাগলো এইবার যখন চ্যাম্পিয়ন হলো ভারত, তার সাথে কলকাতা, মানে দুটোই পছন্দের দল, দুটোই চ্যাম্পিয়ন হয়েছে।
মানে কলকাতা এবং ভারতকে যারা সমর্থন করে তাদের জন্য এটা স্পেশাল বছর। এই 2024টা খুব পছন্দের বছর হওয়া উচিত বলে আমার মনে হয়, আমার মতো। দারুণ, যারা এই দুটো দলকে সাপোর্ট করে, আর যারা এই দুটো দলকে সাপোর্ট করে না তারা এই বছরটার মূল্য বুঝবে না। এবার যারা সিএসকের ফ্যান, সিএসকে যে বছর কাপ জিতেছে ওই বছর যদি ভারত জিততো আরও তারা আনন্দিত প্রকাশ করতো আমাদের মতনই। এবার তাদের অতটা আনন্দ লাগবে না, তারা চেন্নাইকে সাপোর্ট করে, চেন্নাই চ্যাম্পিয়ন হতে পারেনি, হেরে গেছিলো, সেটাই। তবে দেখা যাক শেষ পর্যন্ত কে কোচ হয়, সেগুলো পরের বিষয়।